নাটক তাহার নামটি রঞ্জনা। নির্দেশনা দোলনচাপা সরকার। অভিনয় পণ্ডিত মশাই তারকনাথ সাহা, মহাদেব সন্দীপ চৌধুরী, বিরাজবাবু রঞ্জিত হালদার, কৌশিক শুভাশিস গুহ, রঞ্জনা দোলনচাপা সরকার, আবহ সঙ্গীত অরিন দুবে, আলো অমিতাভ সরকার, প্রযোজনা বঙ্গীয় সংসদ, নগর রোড, পুনা। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গাইছে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কি হলো পণ্ডিত মশাই? না, কিছুই হইল না। আরে ও কোনো কথাই শুনতে রাজি না। কত বুঝাইয়া কইলাম, বাপু হে, আর কয়েক ঘন্টা বাদে তোমার ফাঁসি হইব, এই সময় একটু গীতা একটু চণ্ডী পইরা শোনাই শোনো। কিন্তু সামান্য একটু মুচকি আইসা সেই যে গম্ভীর মুখে আমার দিকে চাইয়া রইল, ব্যাস হাও কয় না, নাও কয় না। তাই কাহাতকার বইসা বইসা মশার কামড় খাউন কন দেখি, তাই চইলাইলাম। বেশ করেছেন, তা বসুন চুপ করে। ফাঁসির হুকুম আছে রাত 3টে থেকে 4টের মধ্যে, এখনো অনেক সময় বাকি। বসুন, না একটু গল্প করা যাক। মহাদেব, তুমি এখন যেতে পারো, কাছাকাছি থেকো, বুঝলে? আচ্ছা স্যার। সিগারেট চলবে নাকি একটা পণ্ডিত মশাই? সিগারেট? তা দেন। এরকম আশ্চর্য আসামি আমি জীবনে দেখিনি। আমিও না, সত্যি আশ্চর্য। ধরেন না কেন বিরাজ বাবু, আজ এই 12 বছর আমি এই জেলের কর্তব্য করতেছি, তা এইরকম একটা অদ্ভুত নীরব মানুষ না মশাই আমি দেখছি কইরা আমার মনে পড়ে না। তা অনেক দিন আগে কালু কাহার নামে এক আসামি আইছিল বুঝছেন, তারেও দেখছিলাম এমনি গম্ভীর। তবে সে ফাঁসির রাইতে এমন কানতে শুরু করছিল, তার কান্না থামলো গিয়ে একেবারে ফাঁসি হইয়া যাবার পর। কিন্তু এই কৌশিকের মতন দেখেন, আমি কিন্তু হলপ কইরা কইতে পারি, কৌশিক কখনো ওর আসল নাম না, ওর আসল নামও গোপন কইরা গেছে। তা হতে পারে, হইতে পারে নয়, তাই এত যে চেষ্টা করা হইল কোর্টের বাইরে, তা আগাগোড়াও নির্বিকার মুখে কইয়া গেল, আমার নাম কৌশিক গুপ্ত, অন্য কোনো নাম আমার নাই। হ্যাঁ, ছেলেটার ব্যবহার আগাগোড়াই কেমন যেন রহস্যময়। আচ্ছা, ওর বাড়ি ঘরদর কোথায় সেসব কইছিল কিছু? কিচ্ছু না। তাই আমি ভেবেছি পণ্ডিত মশাই, কি কম তো, শেষ চেষ্টা করব ওকে এই ঘরে ডেকে এনে আপনি এবং আমি দুজনে মিলে চেষ্টা করব ওর সত্যিকারের পরিচয়টা জেনে নেবার। বেশ 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 বেশ। কিন্তু কম তো বিরাজ বাবু, ও পরিচয়টা গোপন করতেছে কেন? আমার মনে হয় কাউকে বাঁচাতে চাইছে, হয়তো কোনো পরিবার কিংবা আত্মীয়, অথবা কোনো মেয়েকে বারবার বলছে আমার সংসারে কেউ নেই। এটা 26-27 বছর যুবকের কেউ কোথাও নাই, এটা ভাবতেও কিরকম একটু অবাক লাগে না? লাগেই তো। তাছাড়া চেহারাটা মোটেই ছোট লোক বা গুন্ডার মতো নয়, পরিচ্ছন্ন ভদ্র চেহারা। এই কিষাণ চাঁদকে খুন করার পিছনে এমন কিছু ঘটনা বা কাহানি জড়িয়ে আছে যেটা বিচারক জানলে হয়তো ওর মৃত্যুদণ্ড হতো না। কিন্তু কোর্টে দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করলই না, উপরন্তু ক্রমাগত বলে গেল
আমি খুন করেছি কিষণকে, বিচার করে যে দণ্ড হওয়ার দেয় দিন। ফোনটা বড় দূরে। হ্যালো, কে? হ্যাঁ, আমি বিরাজ কথা বলছি। আপনি কে? ও, জেল সুপার। গুড ইভিনিং স্যার। আগে হ্যাঁ, কৌশিক গুপ্ত। হ্যাঁ স্যার, সব ঠিক আছে। আগে হ্যাঁ হ্যাঁ, 3টে থেকে 4টের মধ্যে ফাঁসি হয়ে যাবে, কিছু ভাববেন না। হ্যাঁ, সেফলি হয়ে যাবে স্যার। কি ব্যাপার এত রাইতে? জেল সুপার খবর নিচ্ছিলেন। এই দেখুন আর এক বিপদ। কলকাতার একজন প্রকাশক কৌশিককে তার জীবন কাহিনী লিখবার জন্য অনুরোধ জানায় এবং কপিরাইট বাবদ 50,000 টাকাও পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, কথায় কথা অনেক সময় গেল। এই কে আছো? কৌশিককে এদিক নিয়ে এসো। এই ঘরে স্যার? হ্যাঁ, এই ঘরে। জি আজ্ঞে স্যার। জানেন, হাজার হাজার চিঠি আসছে, সকলেরই একই অনুরোধ, আসামি সম্বন্ধে আরো বিশদ করে দয়া করে কিছু প্রকাশ করুন। কেন কেন? যারা চিঠি লিখছেন তাদের প্রত্যেকেরই হয়তো কেউ না কেউ হারিয়েছে। আহ, রাত্রে 3টের সময় যদি টেলিফোন এইভাবে ঝনঝন করে বাজে তাহলে কি রকম লাগে বলুন তো? দেখি আবার কে কল করলো। হ্যালো, কে? ও, জেল স্যার, গুড ইভিনিং স্যার। আপনি এখনো ঘুমাতে যাননি? আগে তরুণী তরুণী কি করবে স্যার? দেখা করবে কৌশিকের সঙ্গে? আগে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ, আমরা রেডি হয়ে অপেক্ষা করছি। গুড নাইট স্যার। মহাদেব, মহাদেব। আজ্ঞে স্যার। শোনো, একটি মেয়ে আসছে, জেল সুপার পাঠাচ্ছেন। সে এলে তাকে ভালো করে সার্চ করিয়ে এই ঘরের দরজার সামনে এসে চুপ করে দাঁড়াবে। ঠিক আছে স্যার। শিলিগুড়ি থেকে একটা মেয়ে এসেছে। তার ধারণা কৌশিক তার 10 বছর আগে নির্দুষ্ট বড় ভাই। তা এত দেরি করে আইলো কেন? সেটাই তো জানতে হবে। 10 বছর পর বোনকে দেখলে ওর চোখে মুখে যে ভাব ফুটে উঠবে, আর তাই দেখে আরে 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 কৌশিক, এসো এসো। মহাদেব, তুমি যেতে পারো, দরজার ওই পাশে থেকো, বুঝলে? আজ্ঞে স্যার। সিগারেট একটা খাবে নাকি কৌশিক? সিগারেট না, থাক। আরে বসো বসো। বুঝবো? হ্যাঁ বসো। বলুন। হ্যাঁ, বলা বলির জন্য তোমাকে ডেকে পাঠাইনি। তবে এই তবে আর কি, দেখলাম ওই ছোট্ট সেলের মধ্যে বাকি সময়টুকু কাটিয়ে কি লাভ। তার চাইতে বরং এই ঘরটাও বড়, তাছাড়া আলো বাতাসও আছে। হ্যাঁ, এখানে বসে একটু গল্প করা যাক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশ্চর্য জানো বাবা কৌশিক, ধরো আমি প্রায় 6-7 মাস তোমাকে দেখছি, তাই এর মধ্যে কিন্তু আমার একটিবারের জন্য মনে হয়নি যে তুমি খুনি। কিষাণ চাঁদকে খুন করে তুমি জেলে এসেছো। আচ্ছা, ওকে খুন করতে গেলে কেন কৌশিক? কেন গেলাম? সত্যি এই প্রশ্ন তো আমার মনেও যাচ্ছে। তোমার মতো একটা শিক্ষিত না ছেলে। না 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 না, আমি তো শিক্ষিত নই, লেখাপড়াই জানি না, আমি শেখবার সুযোগই পাইনি আমি। তা বেশ, কিন্তু কিষণকে কেন খুন করলে বলো? কেন? হ্যাঁ, কেন? খুন করার দরকার ছিল বলে। ওর বেঁচে থাকার কোনো অধিকারই ছিল না, তাই ওকে আমি খুন করেছি। আমি নিয়েছিলাম ওর বিচারের ভার, বিচার করে তবে ওকে মৃত্যুদণ্ড দিয়েছি। বুঝতে পারছি আপনারা মনে মনে ছটফট করছেন তো এবার আসল কাহিনীটি শুনবার জন্য। বেশ, বলছি, শুনুন মন দিয়ে। আমি না একটা মেয়েকে ভালোবাসতাম। কিষাণ ছিল আমার পরম বন্ধু। 7 দিনের জন্য আমি পাটনা গেছিলাম। কিষাণকে বলে গেছিলাম ওকে দেখাশোনা করতে। ফিরে এসে দেখলাম কিষাণ মেয়েটিকে বিয়ে করেছে। অথচ কিষাণ জানতো যে সে আমার বাগদত্তা। মেয়েটির বাপ মা কেউ তো ছিল না। আমি তাকে কলকাতার পথ থেকে কুড়িয়ে নিয়ে গিয়েছিলাম। তা বন্ধুর সাথে বেইমানি করার শাস্তি তখন আমি কিষাণকে দিয়েছিলাম। তখন ভাবতে পারিনি আমি বিচার করে দণ্ড দিলে আইন বলে একটা ব্যাপার আছে, সেও তখন আবার আমার বিচার করবে এবং তারও ফল এই মৃত্যুদণ্ড। কিন্তু একটা কথা ভেবে আমার ভারী ভালো লাগছে যে স্বর্গে চূড়ান্ত বিচার সভায় যখন আমার ডাক পড়বে তখন কিষাণকেও থাকতে হবে সেখানে। কিন্তু আমি বেশ জানি সেখানে এসে আমার দিকে মুখ তুলে চাইতেও পারবে না। তবে যে তুমি আমারে কইছিলা যে স্বর্গ নরক তুমি কিছুই মানো না। আমি যদির কথা বলেছি পণ্ডিত মশাই, যদি থাকে তো বিচার হবে, না থাকে তো বইয়ে গেল। সে মেয়েটি কোথায়? আগে তা তো বলবো না। নাম কি তার? তাও বলবো না। বলুন স্যার, আর কি জবাব দিতে হবে? কৌশিক, আমি একটু আগেই পণ্ডিত মশাইকে বলছিলাম যে তোমার সত্যিকারের পরিচয় জানবার জন্য
আমাদের কাছে কয়েক হাজার চিঠি এসেছে। যদি তুমি দয়া করে। তা জানিয়ে দিন না, তারা যে লোককে খুঁজছেন আমি সে লোক নই। কিন্তু তোমার একটা পরিচয় তো জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই আমার নাম কৌশিক গুপ্ত, পিতার নাম ঈশ্বর গুপ্ত, বাড়ি ছিল বাঁকুড়া জেলার এক গণ্ড গ্রামে, গ্রামের নাম কৃষ্ণপুর কিংবা বিষ্ণুপুর হবে ঠিক মনে নেই। 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে যাই, আর আমার মা তার আরে আগে। এসব তো তুমি আগে কোর্টে বলেছো হে। আবার জানতে চাইছেন তাই বলছি। না, আমি জানতে চাইছি তোমার আসল পরিচয়। আচ্ছা স্যার, আপনারা তো এই পরিচয়টাকে ফাঁসি দেবেন না? ফাঁসি তো দেবেন এই মানুষটাকে, আর সেটা তো আপনাদের সামনে হাজির। মনে করো হয়তো তোমার মা তোমার খবরটুকু জানার আগে জন্য। না না না, মা নেই আমার। তাহলে কে আছেন? কেউ নেই। বাপ ছিলেন, তা বছর 3 আগেই খবর পেয়েছি তিনি দেহ রেখেছেন। হ্যাঁ সে থাক। তাহার তোমার টাকাগুলো কি অবস্থায় বলো তো? বলবো। আর কখন বলবে? স্যার, ওই দরজা দিয়ে উঠোনে বেরিয়ে ওই যে ফাঁসি কাঠটা চাঁদের আলোয় দেখা যাচ্ছে, এরই তো দিকে আমার মহাপ্রস্থান। সেই মহাপ্রস্থানের পথে আমি আপনাকে নিশ্চয়ই বলে যাব স্যার। স্যার, মেয়েটি এসেছে। ওকে ভালো করে সার্চ করিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, পাশের ঘরে অপেক্ষা করো, আমি ডাকলে এসো, বুঝলে? আচ্ছা স্যার। শোনো কৌশিক, জেল সুপার একটি মেয়েকে পাঠিয়েছেন তোমার সঙ্গে দেখা করতে। মেয়েটি দাবি করছে সে তোমার ছোট বোন। বোন? বলেছে তো আমার কোনো বোন নেই। সে কথা বললে তো চলবে না বাবা। ভেবে দেখো, সে গভীর রাত্রে জেল সুপারের সাথে দেখা করে যেভাবেই হোক তাকে কনভিন্স করে স্পেশাল পারমিশন পেয়েছে। কাজে কাজে এই বাকি সময়টুকুর মধ্যে শান্তি পাওয়ার আর কোনো প্রশ্নই উঠতে পারছে না। শান্তি পাওয়া যাবে ওই একেবারে। মেয়েটি কোথা থেকে এসেছে আন্দাজ করতে পারো কি? জ্যোতিষ জানা থাকলে আন্দাজ কেন বলেই দিতে পারতাম স্যার। মেয়েটি এসেছে শিলিগুড়ি থেকে। তোমার বাড়ি যেখানে। বাঁকুড়া জেলায় শিলিগুড়ি বলে তো কোনো গ্রাম নেই স্যার। বাঁকুড়া জেলায় থাকবে কেন হে? শিলিগুড়িতেই শিলিগুড়ি আছে, যেখানে তোমার মা, তোমার আপন মা। আগে আগে ছেলেবেলায় মারা গেছেন তিনি স্যার। আচ্ছা, কেন তুমি বলছো না শিলিগুড়িতে তোমার বাড়ি? জীবনের শেষ মুহূর্তে শুধু শুধু কতগুলো মিথ্যা কথা বলবো স্যার, তাই কি চান আপনি? কিন্তু মেয়েটি শিলিগুড়ি থেকে এত দূর এসেছে শুধু আমারই সঙ্গে দেখা করার জন্যে। সে কথাই তো ফোনে জেল সুপার বললেন। বেচারা, 8 মাস আগে আমাকে একটা লোক উকি দিয়ে দেখেনি, আজ এত দামি জিনিস হয়ে গেছি যে আমাকে দেখবার জন্য সেই 400 মাইল দূর থেকে ছুটে আসছে লোকজন। জানো বাবা কৌশিক, মানবতার কাছে এগুলো তোমার ঋণ। মেয়েটির সাথে দেখা করতে তোমার হয়তো 2 মিনিটও লাগবে না, কিন্তু যদি না দেখো তাহলে এই যে এতটা পথ একটা যুবতী মেয়ে আশা নিরাশা আর উৎকণ্ঠার ধোলাই দুলতে দুলতে ছুটে এসেছে। আচ্ছা স্যার, কিন্তু কোথায় কথা বলবো তার সঙ্গে? এখানে? এখানে? হ্যাঁ। একা? না স্যার, আমি কথা দিচ্ছি আপনার এতটুকু ভাববার কোনো কারণ নেই। মেয়েটির সম্বন্ধে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই। হয়তো কোনো ভুল ঠিকানা পাওয়া কোনো আম্মক গরিব মেয়ে, কিংবা ভাবছেন না তো যে পকেটের মধ্যে একটা রিভলভার কি 1 পুড়িয়া পটাশিয়াম সাইনাইড নিয়ে এসেছে। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার, পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে, এমনকি একটি সুন্দরী তরুণীর মুখে হাসি ফুটিয়ে তোলবার জন্য আমি মহামান্য ভারত সরকারকে দেখবেন ঠকাবো না। আমার মতো খুনির জন্য যে পুরস্কার ধার্য হয়েছে তা আমি গলা পেতেই নেব স্যার। বেশ, আমি তোমাকে মেয়েটির সঙ্গে এই ঘরে একলাই কথা বলতে দেব। ধন্যবাদ। ধন্যবাদ তবে স্যার। এরকম ঘটনা জেলের মধ্যে কখনো ঘটেনি, তবু তোমার আত্মসম্মানের উপর নির্ভর করে আমি দেব। বেশ। কিন্তু বিরাজবাবু, মানে এটা কি ঠিক কাজ হইব? পণ্ডিত মশাই মাফ করবেন, আপনার উপর শ্রদ্ধা রাখা কঠিন হয়ে পড়ছে ক্রমশ। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমি ফাঁসির আসামি বলে এতটাই ঘৃণ্য চরিত্রের যে মেয়েটিকে একলা পেয়ে আমি এমন কিছু করব যাতে বিরাজবাবুর, আপনার, মেয়েটির এবং জেল সুপারের মান, মর্যাদা এবং বিশ্বাস সব নষ্ট হবে? ছি 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 পণ্ডিত মশাই। আচ্ছা, মানুষকে যখন দেখবেন তখন তাকে চুরি, ডাকাতি, খুন ইত্যাদি এই সাময়িক অপরাধগুলো দিয়ে বিচার না করে মানুষ যে ভগবানের অপূর্ব সৃষ্টি, এই মানুষ, এগুলোই দেখবেন। দেখবেন তাতে কোনোদিন ঠকবেন না। কে এমন চমৎকার কথা কইতাছো, অথচ তুমি লেখাপড়া জানো না? এসব তো শোনা কথার পাণ্ডিত্য পণ্ডিত মশাই। আপনি এক্ষুনি নরশব্দের রূপ বলতে বলবেন, দেখবেন কাত হয়ে গেছি। যাকগে যাকগে, আপনি এক কাজ করুন পণ্ডিত মশাই, আপনি কৌশিককে নিয়ে পাশের ডেপুটির ঘরে গিয়ে একটু বসুন। এর মধ্যে আমি মেয়েটার সঙ্গে একটু দেখা করে নিই। হ্যাঁ, ভালো কথা, ভালো কথা। আইসো কৌশিক, আইসো আইসো আসো। চলুন। মহাদেব, আগে স্যার। মেয়েটিকে নিয়ে এসো। এসো এসো, বসো মা। জেল সুপারের সঙ্গে দেখা করেছো শুনলাম। হ্যাঁ আগে, হ্যাঁ অনেকক্ষণ ছিলাম তার কাছে। তুমি আমার ছোট মেয়ের বয়সী,
তোমাকে তুমিই বলছি বলে রাগ করো না কিন্তু। না না, এ কি বলছেন? তুমি তো বলবেন আমাকে। নাম কি তোমার? আমার নাম রঞ্জনা মজুমদার। মজুমদার? হ্যাঁ আচ্ছা, তুমি কৌশিককে দেখা করতে চাও না? হ্যাঁ হ্যাঁ, কেন? আমার কি আসতে দেরি হয়ে গেছে? না না, ঠিক আছে ঠিক আছে, আরো পরে এলে হয়তো সত্যি দেরি হয়ে যেত। সময় হচ্ছে 3টে থেকে 4টে। ও, এবার আমি তোমাকে দু একটা কথা জিজ্ঞাসা করবো মা। বলুন। না না, ভয় পাবার কিছু নেই। তোমার ওই দেখা করার ব্যাপারটা আমি একটু সহজ করে দিতে চাই। বাড়ি কোথায় তোমাদের? আগে শিলিগুড়ি। প্রপার শিলিগুড়ি? না, খঞ্জনা গ্রাম। বাবা মা? বাবা খুব ছোটবেলাতেই মারা যান। মা আছেন বাড়িতে, এখন শুধু মা আর আমি। তাহলে তোমার মা নিজে না আসে তোমাকে পাঠালেন কেন? কি করে আসবেন? মায়ের তো অসুখ, তিনি বিছানায় পড়ে আছেন। কটি ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। সেই জন্যই আমরা ছেলেবেলায় দুজন দুজনকে খুব ভালোবাসতাম। কিন্তু কৌশিককে দেখে মনে হয় তো সে তোমার চাইতে অনেক বড়। হ্যাঁ, আমার চাইতে 10 বছরের বড়। কৌশিক বাড়ি থেকে পালিয়ে এসেছিল বুঝি? আগে হ্যাঁ। কেন? গ্রামে থাকলে কিছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে টাকা রোজগার করে মাকে পাঠাবে, সেই জন্যে। আচ্ছা, শেষ দেখা কবে হয়েছে তোমাদের সঙ্গে ওর? 8 বছর আগে। এতদিন? হ্যাঁ। তা এখন তোমার বয়স কত মা? 18। তা এতদিন পরে দেখা হবে, তুমি তাকে চিনতে পারবে তো? দেখুন না, আমিও সেই কথাই ভাবছি। ভয় হচ্ছে হয়তো চিনতে পারবো না, কিন্তু। তা এতদিন কি করছিলে? আজ প্রায় 7 মাস বিচার চলছে, কাগজে পত্রে ছবিও বেরিয়েছে। না না, আমরা কিছু খবর পাইনি। গেল সোমবারে মা একটা মশলা বাঁধা কাগজের টুকরোতে দাদার ছবি আর মামলার কথা পড়েন। যদিও দাদার সঙ্গে সেই ছেলের মিল খুবই অল্পই ছিল, তবু মা আমাকে বললেন, তুই একবার বহরমপুরে যা মা, গিয়ে জেনে আয় এ সত্যি মিঠু না আর কেউ। ওর ডাকনাম বুঝি মিঠু? হ্যাঁ, আর ভালো নাম অম্বুজাক্ষ। তবু মনে হয় তোমার মা এলেই যেন ভালো হতো। যদি ও তোমার ভাই হয়, আর যদি তুমি চিনতে না পারো। আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। আর তা চেষ্টা করো। কৌশিক যদি তোমার দাদা হয়ও, আমার মনে হয় ও তোমায় চেনা দেবে না। নিশ্চয় এমন কোনো গুরুতর কারণ আছে যার জন্য ও। তা হোক, তবু আমি ওর সঙ্গে কথা বলবো, প্রশ্ন করব আমি। আমাদের 2 ভাই বোনের ছেলেবেলার এমন কতগুলো ঘটনা আছে যা ও আর আমি ছাড়া কেউ জানে না। সেই সব কথা জিজ্ঞেস করে আমি ওর মুখের ভাব লক্ষ্য করব। হ্যাঁ, তাহলেই ধরা পড়বে। তাছাড়া দাদা রবীন্দ্রনাথ আবৃত্তি করতো দিনরাত। রবীন্দ্রনাথ এত ভালোবাসতো যে গায়ের লোকে ওকে রবি পাগলা বলতো। রোজ রাত্রিরে আমাকে ঘুম পাড়াবার আগে দাদা আমাকে আবৃত্তি করে শোনাতো। সেই কথাও বলবো ওকে। তুমি বলছো কৌশিক রবীন্দ্রনাথ ভালোবাসে, হ্যাঁ, কিন্তু ও বলছে ও একদম পড়ালেখা জানে না, ও যেন জীবনে রবীন্দ্রনাথের নামই শোনেনি। ঠিক আছে, তোমাকে একটা কথা বলি। বলুন। যদি কৌশিক তোমার ভাই হয়, হ্যাঁ। তবে তুমি মিনিট 40 কথা বলতে পারো। আচ্ছা। কিন্তু একটা কথা, হ্যাঁ, যদি তোমার ভাই না হয় তাহলে অনর্থক সময় নষ্ট করো না মা, কেমন? ঠিক আছে, তাই হবে। এমন ভয় করছে আমার। কেন? ভাবছি ও যদি সত্যি আমার দাদা হয়, তাহলে ফিরে গিয়ে মাকে আমি কি বলবো? আর যদি না হয়, তাহলেও মাকে আমি কি বলবো? হ্যাঁ, ওই পাশের ঘরেই কৌশিক রয়েছে, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। মহাদেব, আজ্ঞে স্যার। তুমি কৌশিককে এই ঘরে পৌঁছে দিয়ে তুমি বাইরে থেকো, ওরা একলা কথা বলবে, বুঝলে? ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি আপনি আমি ঠিক চিনতে পারছি না। তুমি মিঠু দানো, আমাকে চিনতে পারছো না। আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো আপনাকে না,
একদম চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। তোমার বাড়ি কোথায়? বাড়ি? বাড়ি বাঁকুড়া জেলায়। গায়ের নাম হয় কেষ্টপুর নয় বিষ্ণুপুর, ভুলে গেছি। ভুলে গেছো কেন? ভুলে গেছো কেন? ছেলেবেলায় পালিয়ে এসেছিলাম তো তাই। তুমি মিথ্যে কথা বলছো না তো? তোমার গলাটা কিন্তু অনেকটা মিঠুদার, মানে আমার মিঠুদার মতন। তোমার ওই মুখময় দাড়ির জন্য আমি ঠিক চিনতে পারছি না। আমাকে ঠকিও না, সত্যি বলো না, তুমি কি মিঠুদা নও? দেখো, মরবার ঠিক আগে শুধু শুধুই বা মিথ্যে কথা বলবো কেন বলো? তোমার গলায় হঠাৎ কিরকম একটা টান আসে, আর আমার ঠিক মিঠুদার মতন লাগে। আচ্ছা, তুমি বই ভালোবাসো? বই? হ্যাঁ, বই, কবিতার বই, রবীন্দ্রনাথের বই। তুমি আবৃত্তি করতে পারো? না, আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। ও, কোন হাই স্কুলে তুমি পড়তে? অত দূর এগোতে পারিনি, পাঠশালা থেকে পালিয়েছিলাম তো। লেখাপড়া জানো না? হুম। লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে? বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় নাকি? এই যেমন তোমার সাথে কথা বলছি ঠিক তেমনি করে লিখেছি। আর তাছাড়া মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে কথা লিখেছো? সব মিথ্যে কথা। কেন লিখলে তবে? বাহ, তো কি করব, লোকে তো খুনির জীবনের মধ্যে খুব কি বলি, খুব ওই রোমাঞ্চ খুঁজে, তো তা আমি সেইটি খুব বেশি করে লিখে দিয়েছি। ও, আচ্ছা, আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো? না 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 না, আমার সাথে কথা বলে তুমি যদি সান্ত্বনা পাও তাতে কেন বাদশা দেবো? আরো কিছু জিজ্ঞেস করা থাকলে করো। তুমি বইটই কিচ্ছু করনি? না। ও, তোমার সাথে মিঠুদার কোনো আদুলি নেই এই কথা আমি বলবো না। আদুল নিশ্চয়ই আছে, কিন্তু কিন্তু আমি ধরতে পারছি না। তুমি মিঠুদার চেয়ে অনেক কালো, আর কিরকম যেন, কিরকম একটা। কিরকম? বিচ্ছিরি? না না, বিচ্ছিরি নয়, কিন্তু অন্যরকম। মিঠুদার চোখ দুটো যেন কবির মতো ছিল, তেমনি মিষ্টি তেমনি নরম। আর তোমার চোখ দুটো যেন কিরকম চটপট করে আর জ্বলে। ওই যে তোমার হাসিটা একেবারে অন্যরকম, দেখলেই মনে হয় যেন সকলকে রেগে ব্যঙ্গ করছো। আর আমার মিঠুদার হাসি দেখলে মনে হতো তার যেন কোথাও কোনো শত্রু নেই। এত আলাদা, তবুও কোথাও যেন ভীষণ মিল, আমি কিছু বুঝতে পারছি না। শোনো, মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম? আচ্ছা, রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে? না। আমি কয়েকটা লাইন বলি, হ্যাঁ, দেখো তো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা। হ্যাঁ হ্যাঁ, বলি। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। বলো 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 না, তার পরের লাইনটা বলো না, বলো না, মনে পড়ছে না, বলো না। কালো, তা সে যতই কালো হোক, আমি দেখেছি তার কালো হরিণ চোখ। বলো বলো, এই কবিতা তুমি জানো না, তোমার ভালো লাগে না? এরকম কবিতা শুনলে আমার মনে হয় কেমন যেন সব বানিয়ে বানিয়ে সব ন্যাকা ন্যাকা কথা বলছে, ঢং করছে। ছি 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 ছি, তুমি এইরকম কথা বললে? না 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 না, তাহলে তুমি আমার মিঠুদা নও, কিছুতেই নও। আচ্ছা, আমি তাহলে যাই। শোনো, শোনো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমি অফিসারকে কথা দিয়েছিলাম, যদি তুমি আমার দাদা না হও তাহলে সময় নষ্ট করব না। একটু বসো। আচ্ছা, এখন আমি দু একটা কথা জিজ্ঞেস করি তোমাকে। তুমি আমাকে কি জিজ্ঞেস করবে? তুমি তো কিছু জানোই না, চেনোই না আমাকে তুমি। হ্যাঁ, সে কথা সত্যি, তবে জিজ্ঞাসা করি কেমন? বেশ, করো। আচ্ছা, না দাঁড়াও, এই জানালাটা বন্ধ করে দিয়ে আসি। আমি কথা বলবো আর আমার পেছনে জানলার ভেতর দিয়ে ফাঁসি কাঠটা হাঁ করে আমার দিকে চেয়ে থাকবে, সেটা হয় না। আমি বন্ধ করে দিই। দেখো, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। নিজে না এসে তোমার মা, তোমার বাবা কোন আক্কেলে তোমার মতো একটা কুচি মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন? বাবা নেই আমার, আমার মা বিছানায় পড়ে আছেন, তার উঠবার ক্ষমতাই নেই। ও ও ও, তোমার দাদার ডাকনাম কি বললে? মিঠু না? হ্যাঁ, দাদা সেই যে 16 বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে, আর ফেরেনি।
তার জন্যই তো ভেবে ভেবে মা আজ আমার মরতে বসেছেন। আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে। কেন যে মিঠুদা এমন করলো, কোথায় যে গেল। আর কি আবৃত্তি করতো মিঠুদা প্রত্যেক দিন আমার ঘুমোবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠুদা। সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। ওই কবিতাটার সঙ্গে জানো আমাদের গায়ের না আশ্চর্য মিল আছে। আমাদের গায়ের নামও খঞ্জনা, আর আমাদের বাড়ির পাশ দিয়ে যে নদীটি গেছে সেই নদীটির নাম অঞ্জনা। আর তাই তো দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা। কি যে হলো, কেন যে এমন করে সব হারিয়ে গেল, আমি পেরে গিয়ে মাকে কি বলবো। তোমার নাম রঞ্জনা না? রঞ্জনা কি? রঞ্জনা মজুমদার। মজুমদার, দাঁড়াও দাঁড়াও, আমার একটা ঘটনা মনে পড়ছে। তারও তো নাম মজুমদার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও তার বোনের নাম বলতো রঞ্জনা। ঠিক ঠিক ঠিক। কিরকম চেহারা, লম্বা চিপচিপে, মাথায় এক মাথা লম্বা কালো চুল। হ্যাঁ, সমস্ত মিলে যাচ্ছে। তার নাম কি ছিল, কি যেন বলতো? অম্বুজাক্কু মজুমদার। দাদার ভালো নাম অম্বুজাক্কু মজুমদার। এই তাহলে নিশ্চয়ই সে, নিশ্চয়ই সে। আমি তখন মানে আমি আর ওই অম্বুজ কলকাতার একটা মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম। তা ও প্রায় ওর খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোনের কথা বলতো। বলে কি বলতো? বলতো কত রকম বলতো। বলতো স্বপ্নের কথা, ভবিষ্যতে কেমন করে বড় হবে, কেমন করে বেশি টাকা রোজগার করবে, এইসব কথা। মাকে টাকা পাঠাবার জন্য ওজন একেবারে পাগল হয়ে উঠেছিল। রোজ মেস থেকে সকালে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাত্রিরে। যখন ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়তো, তখন অন্ধকারে আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে তক্তা বসে শুতুম। জিজ্ঞাসা করতুম, কিছু হলো? কোনো উত্তর পেতুম না। আমি কিন্তু তাকে বলতুম, চল না আমাদের আড্ডায়, সেখানে তোর একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কিন্তু তাতেও কোনো উত্তর নেই তার কাছে। জানো, অম্বুজ কত চেষ্টা করেছি টাকা রোজগারের জন্য। একদিনের ঘটনা তোমায় বলি, শোনো। ও টাকার জন্য কলকাতা কলেজ স্ট্রিটে মোড়ে খুব হইচই, লোকে চেঁচাচ্ছে, পকেট মার পকেট মার। অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে না গিয়ে। না না, আমার দাদা কিছুতেই না, হতেই পারে না। আমার দাদা পকেট মারতেই পারে না। মিঠুদা সবাইকে ভালো হতে বলতো। মিঠুদার কথা মনে করে আমরা কখনো কোনো অন্যায় করতে পারিনি। মিঠুদা এ কাজ কখনো করতে পারে না, পারেই না। না না না, নিশ্চয়ই পারে না, নিশ্চয়ই পারে না। তোমার মিঠুদা পকেট মারতে পারে, আমি তো জানি। অম্বুজ কখনোই পকেট মারতে পারে না। কিন্তু শহরের লোক তো তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তারপর পুলিশ অম্বুজকে ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না তো। তারপর কি হলো? তারপর সে এক চেষ্টা, ওই কাজ করতে হবে। বোকা অম্বুজ জানতো না যে সমাজে রথের চাকা কেমন করে ঘুরিয়ে তবে টাকা তৈরি করতে হয়। একদিন জোর করে ধরে আমাদের দলের সর্দারের কাছে নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা, কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক কিন্তু হুকুম দিয়ে দিয়েছে যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে আর তার ঢোকা হবে না। তবে কি করলো মিঠুদা? তোমার মিঠুদা কিছু করেনি, করলাম আমি। তুমি? হ্যাঁ, আমার বাবা পাশে থাকতো সরকারি অফিসে একটা পুরনো পেয়ারা। সেই দিন তার মাসির মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে সে রাখছিল। আমি দেখেছিলাম সেই টাকা তার অবর্তমানে আমি বাক্সটা ভেঙে আমি মেসের মালিকের হাতে দিলুম। তাকে খুব অনুনয় করে বলেছিলাম, আর কিছুদিন আমায় থাকতে দিন স্যার, আর কিছুদিন, আমাকে একটা কাজ জোগাড় করতেই হবে। আমি নিশ্চয়ই টাকা। তুমি বলেছিলে? আমি না 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 না, আমি না, মানে আমার সামনে তোমার ওই মিঠুদা মালিককে বলেছিল আর কি। মিঠুদা বলেছিল? হ্যাঁ, না মানে বলেনি, মানে আমি তাকে বলতে বলেছিলাম আর কি। ও, সেই জন্য সেই রাত্রিরে সকলে যখন ঘুমিয়ে গেছে, অনেক রাত্রিরে, না জানো, তোমার দাদা সেদিন একটা আবৃত্তি করেছিল রাত জেগে জেগে। মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো? এমন আবৃত্তি আমি আর কোথাও শুনিনি। আমাকে দু একটা আবৃত্তি শেখাবারও চেষ্টাও করেছিল। কোন কবিতা শিখিয়েছিল? সেসব আমার কিছু মনে নেই। হ্যাঁ, তবে ওই আমরা দুজন একটি গায়ে থাকি, ওটি শুনিনি কোনোদিন। সেদিন রাত্রে কি আবৃত্তি করেছিল মিঠুদা? কি যেসব, আমার আবার ওই কথা মনে থাকে না। কি যেসব বলছিল, ওই অন্ধকারের বিপুল গভীর আশা, অন্ধকারের ধ্যান নিমগ্ন ভাষা, বাণী খুঁজে ফেরে আমার চিত্তাকাশে। এ কি তোমার গলা যে একে
একেবারে মিঠুদার মতন, ঠিক মিঠুদা যেমন করে বলতো, তুমি মিঠুদা, হ্যাঁ 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 তুমি না মিঠুদা। না না না, কিছুতে না, কিছুতে না। আমি তো বলেছি আমার নাম কৌশিক গুপ্ত, আমার বাবার নাম ঈশ্বর গুপ্ত, আমার বাড়ি ছিল বাঁকুড়া জেলার কেষ্টপুর কিংবা বিষ্ণুপুর। ছেলেবেলা আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, লেখাপড়া আমি কিছু জানি না। আমি কতবার বলেছি আমি সে নই, আমি কৌশিক গুপ্ত। তুমি মিঠুদার সঙ্গে এক মেসে ছিলে। তারপর তারপর তার কি হলো? সেখান থেকে সে কোথায় গেল জানো? হ্যাঁ জানি, ওই পূর্ণ পূর্ণ না কি বলে, ওই অর্ধকুম্ভ, ওই রকমই একটা দিনে আমরা গঙ্গায় চান করতে গেছি। চান করে উঠেছি, এমন সময় একটা মেয়ে কণ্ঠ চিৎকার করে কেঁদে উঠলো, তোমরা কে কোথায় আছো? আমার ছেলে ডুবে গেছে, তাকে কেউ খুঁজে এনে দাও। কে একজন বললে, ওই তো দূরে দেখা যাচ্ছে। হাহ, ছেলে তখন জলে ডুবছে, বাচ্চা ছেলে। অনেকেই লাফিয়ে পড়লো জলে, ওই আমার পাশে অম্বুজও লাফিয়ে পড়লো জলে। হ্যাঁ, 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 মিঠুদা খুব ভালো সাঁতার জানতো। তারপর তারপর তার কি হলো? তারপর সবাই এক এক করে উঠে এলো, কেউ খুঁজে পায়নি সে মায়ের বাচ্চাটাকে। হঠাৎ একটা চিৎকার উঠলো, বান আসছে, বান আসছে। সবাই ভয়ে দল ছেড়ে সব উঠে পড়লো। দূরে তখন বান দেখা যাচ্ছে। সেই সময় হঠাৎ জলের উপর থেকে লোকে শুনতে পেল, নিন আপনার ছেলে। লোকে চেয়ে দেখে যে ডান হাতে বাচ্চাটাকে বুকে চেপে ধরে আর বা হাতে কোন রকমের জল কাটতে কাটতে সে অম্বুযক্ষ মজুমদার এগিয়ে আসছে। ছেলেটিকে তার কাছ থেকে একজন তাড়াতাড়ি গিয়ে তুলে নিল, কিন্তু ক্লান্ত অম্বুজকে ধরে তুলবার কথা কারো মনেই পড়ল না। আর বান এসে তখন তীরে আছাড় খেয়ে পড়ল। আর আমার মিঠুদা সে কোথায় গেল? হ্যাঁ, সে কেউ জানে না, কেউ জানে না। সে তো খুব বড় লোক ছিল না, সে জ্ঞানী ছিল না, সে ধনী ছিল না, সে তো খুব বড় করে সমাজের কোনো উপকার করতে পারেনি। কিন্তু সামান্য এতটুকু উপকার তো সে করেছিল। একটা মায়ের বাচ্চাকে তো তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটুকু কাজের তার কেউ দাম দিলে না। শোনো শোনো রঞ্জনা, তুমি তো ভীষণ বোকা মেয়ে। এত বড় বীর যার ভাই, সে কখনো অমন করে কাঁদতে পারে না? কাঁদা উচিত। রঞ্জনা, আচ্ছা তোমার গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্য? হচ্ছে, খুব গর্ব হচ্ছে আমার। কাজ মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়া আমার মিঠুদা যারা কেউ করতে পারতো না। এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে। আর মা তখন এমন বীর ছেলেকে গর্ভে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবেন, তাই না? আর তখন সে মায়ের চোখের জলে আমাদের অম্বুজের স্বর্গে যাবার পথের কুয়াশা একেবারে কেটে যাবে। কি তুমি সত্যি কথা বলছো না? আমরা মনে কষ্ট পাবো বলে আমার মিঠুদার নামে এমনই একটা বানিয়ে গল্প বলছো? মিঠু চলে গেছে, আর আমিও তো এক্ষুনি চলে যাব। এই সময় আমার সবচেয়ে প্রিয় যে লোক পৃথিবীতে, তার নামে মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে বোন? রঞ্জনা, বোনটি আমার। তুমি আমাকে বোন বললে, তুমি আমার দাদা হলে তাহলে? হ্যাঁ হলাম বই কি। মিঠুর বোনের দাদা হওয়ার লোক কি সামলানো যায়? হ্যাঁ, মাকে গিয়ে আমি কি বলবো? তুমি আমায় বলে দাও। মাকে বলবে তারই অভাগায় দিশেহারা অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন। মিঠু তো তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু আজ যে এখানে এই জেলের মধ্যে, দেখো না, এই ঘড়ির মধ্যে দিয়ে তো হু হু করে চলে যাচ্ছে সময়। ওকে সাক্ষী রেখে তুমি একটা দাদা পেলে, আর আমি আমার বোন পেলাম। এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখবার জন্য আমি কি দিই, কি একটা, এই যে এই খাম, শোনো, এতে আমার রোজগারের 50,000 টাকা আছে, টাকাটা নাও। নাও রঞ্জনা, নাও। নেবো না বলো না, ভাইয়ের টাকা বোন না নিলে কি নেবে রঞ্জনা? নাও। আচ্ছা দাও। এই দিয়ে না তুমি দুটো হার গড়াবে, একটা মায়ের আর একটা তোমার। মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার নাম কৌশিক। হ্যাঁ, সেই লকেটের দিকে তাকালেই তোমার হঠাৎ মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর ভাই ফোটার দিন যদি হঠাৎ তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তবে তুমি যেন সেই জলের ফোঁটা আমার কপালে গিয়ে পড়ে নিশ্চয়ই জল জল করবে সেখানে।
তাই হবে দাদা, তাই হবে। আমি তোমাকে একটা প্রণাম করব। প্রণাম? আমাকে করো করো। আমি আমি কি বলে তোমাকে আমি তো আশীর্বাদ করতে পারবো না। তুমি যাও, এবার সময় হয়েছে, আমারও যাবার সময় হলো। আমি মাকে গিয়ে তোমার কথা বলবো, মিঠুদের কথা বলবো, আমি সব বলবো। আমি চাই দাদা। যাও যাও, মিঠুকে ক্ষমা করো। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বউ। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কুলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা।